স্বামীর পরকীয়ার কথা জেনে যাওয়ায় স্বামী স্ত্রীর মধ্যে বাঁধে তুমুল গন্ডগোল। আর এরই জের ধরে স্বামী তার প্রেমিকার সাথে প্ল্যান করে তার স্ত্রীকে প্রাণেই মেরে ফেলে এবং সবকিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু এর মধ্যেই এই কেস সলভ করতে চলে আসে ইন্সপেক্টর নলিনীকান্ত। তবে সে কি পারবে তার বুদ্ধিমত্তা দিয়ে খুনের মুখোশ সবার সামনে উন্মোচন করতে, নাকি খুনিরা নিজেদের ক্ষমতা বলে এই সব কিছু থেকে পার পেয়ে যাবে? সেটাই দেখব আজকের গল্প ইন্সপেক্টর নলিনীকান্ততে। গল্পের শুরুতেই আমাদেরকে একজন সিরিয়ালের অভিনেত্রীকে দেখানো হয়। তার নাম হলো নিশা। নিশা বড় পর্দায় ডেবিউ করার জন্য একটা বড় সুযোগ পেয়েছিল, কিন্তু সেই মুভির প্রডিউসারের নোংরা ইঙ্গিতের জন্য সে সেই মুভিটি প্রত্যাখ্যান করে দেয়। আর এর সাথে সাথে তার সিনেমাতে অভিনয় করার এত বছরের ইচ্ছাটাও মুহূর্তের মধ্যেই ভেঙে চুরমার হয়ে যায়। কারণ সে যেই প্রডিউসারকে রিজেক্ট করে দিয়েছে সে অনেক নাম করা একজন প্রডিউসার, তাই সে তাকে হুমকি দেয় যে নিশা যেন আর কখনো কোনো মুভিতে কাজ করতে না পারে, সে তার ব্যবস্থা করবে। তো এইগুলো নিয়ে ভাবতে ভাবতেই নিশা অনেক বেশি প্যানিক করতে থাকে। আর এভাবে প্যানিক করার কারণে মাঝে মাঝে তার সুগারও ফল হয়। তো আজও এর ব্যতিক্রম কিছুই হয় না। নিশার হঠাৎ করেই সুগার ফল হলে সে তাড়াতাড়ি করে ইনসুলিন নেয়। আর এরপরই সে বিখ্যাত কসমেটিক সার্জারি এক্সপার্ট ডক্টর আদিত্য সেনকে কল করে। সে বারবার তাকে কল করতে থাকে, কিন্তু এতবার কল করার পরেও কেউ ফোনই রিসিভ করে না, যার জন্য নিশা আরো বেশি প্যানিক করতে শুরু করে দেয়। অন্যদিকে দেখানো হয় যে ডক্টর আদিত্য সেনের বাসায় তখন তার এবং তার ওয়াইফ শর্মিলার 15 বছরের বিবাহ বার্ষিকী উপলক্ষে পার্টি চলছিল। সেখানে অনেক গান বাজনা হতে থাকে। আর আদিত্য তো সবার সাথে কথা বলায় ব্যস্ত ছিল, যার জন্য নিশার ফোন আসলে সে সেটা খেয়ালই করে না। তো সেই পার্টিতেই আমরা ডক্টর আদিত্য সেনের প্রাণের বন্ধু শেখরকেও দেখতে পাই। এরপরই দেখানো হয় আদিত্য তার ফোনটি সেখানের একটি টেবিলের উপর রেখে ওয়াশরুমে চলে যায়। তখন তার ফোনের কাছে তার ওয়াইফ শর্মিলা আসে, আর সে দেখতে পায় যে নিশা নামের একটি মেয়ে অনেকবার করে আদিত্যকে কল করেই যাচ্ছে। তো এর কিছুক্ষণ পরই ওয়াশরুম থেকে আদিত্য বের হয়। তখন শর্মিলা তার কাছে যায়। দুজন মিলে খুবই হাসি মুখে কেক কাটে। তো এরপর দেখা যায় সবাই নিজেদের মতো করেই এই অনুষ্ঠানটা এনজয় করছিল। তখন শর্মিলা, যাকে আমরা এখন থেকে শর্মি বলে ডাকবো, সে আদিত্যকে নিয়ে একটু সাইডে যায় আর তাকে তার ফোন দেখিয়ে বলে যে তাকে নিশা নামের একটি মেয়ে বারবার কল করছে, সে আর এভাবে তাকে কতদিন ঠকাবে। আদিত্য তখন তাকে বলে যে সে যা ভাবছে তেমন কিছুই না, নিশা তো শুধুমাত্র তার একজন পেশেন্ট। শর্মিলা তখন তাকে বলে যে কোন পেশেন্ট তার ডাক্তারকে এতবার করে কল করে। আদিত্য তখন তাকে বলে যে এখন এখানে অনেক গেস্ট এসেছে, তাই তারা এগুলো নিয়ে পরে কথা বলবে। কিন্তু এখন শর্মি তাকে এটা জানাক যে তাদের অ্যানিভার্সারিতে আদিত্যর থেকে সে কি গিফট চায়। শর্মি তখন বলে যে সে যেন নিশাকে গায়েব করে দেয়, এটাই হবে তার জন্য বেস্ট গিফট। এরপর আমাদেরকে আবারও নিশাকে দেখানো হয়। সে আদিত্যকে অনেকবার কল করার পরেও আদিত্য তার কল রিসিভ না করলে সে আর বাসায় থাকতে পারে না। সে সেখান থেকে সরাসরি চলে যায় আদিত্যর বাসায়। সেখানে গিয়ে সে আদিত্যর ফ্ল্যাটের নিচে তার গাড়িতে বসে তার জন্য অপেক্ষা করতে থাকে। আর সে এখানে আসার আগে আদিত্যকে মেসেজও করেছিল যে সে যেন নিচে নেমে আসে। এই সময় আমাদের আবারও সেই শর্মিকে দেখানো হয়। সে ওই পার্টিতে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, আর এত বেশি ড্রিঙ্ক করার কারণে তার শরীরটাও অনেক খারাপ লাগতে থাকে। আর তখনই সে অনেক ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। আদিত্য তখন এই সুযোগে সেখান থেকে বেরিয়ে চলে আসে নিচে। এরপরই সে নিশার গাড়ির মধ্যে ঢুকে তার উপর খুব রাগারাগি করতে থাকে। সে চিৎকার করে করে বলে যে সে কেন তাকে বারবার কল করছে, আর কেনই বা এভাবে তার বাড়ির নিচে চলে এসেছে। সে কি জানে না যে আজ আদিত্য আর শর্মির বিবাহ বার্ষিকী? নিশা তখন তাকে বলে যে তার তো অনেক ভয় করছিল আর খুব একা ফিল হচ্ছিল। সে তখন আদিত্যর কাছে জানতে চায় যে এভাবে আর তাকে কতদিন একা থাকতে হবে, আদিত্য কবে থেকে তার সাথে থাকা শুরু করবে। আদিত্য তখন তাকে শান্ত করে আর বলে যে তারা খুব শীঘ্রই একসাথে থাকবে, সে যেন এগুলো নিয়ে বেশি চিন্তা না করে। কিন্তু এখন তো তাকে এখান থেকে যেতে হবে, না হলে শর্মি সন্দেহ করবে। আর তাছাড়া কিভাবে তারা একসাথে থাকতে পারবে এটা নিয়ে আদিত্যর কাছে একটা প্ল্যানও আছে, কিন্তু এটা নিয়ে সে নিশার সাথে পরবর্তীতে ডিসকাস করবে, এখন নয়। তো এগুলো বলেই সে গাড়ি থেকে বের হয়ে আবারও তার বাসায় চলে আসে। তাদের এই কথাবার্তা দেখে আমাদের আর বুঝতে বাকি নেই যে আদিত্য নিশার সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িত ছিল। আর এই ব্যাপারে এখনো পর্যন্ত শর্মি ঠিক করে কিছুই জানে না। তো এরপর আমাদেরকে পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। শর্মি ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করার জন্য টেবিলে আসে। আর তখন সে আদিত্য আর নিশার অনেকগুলো মেসেজ দেখায় আর বলতে থাকে যে সে হয়তো এটা নিশ্চয়ই বুঝতে পারছে যে তাদের এই ডক্টর আর পেশেন্টের ইকুয়েশনটা সম্পর্কে সে খুব ভালো করেই জানে। সে 3 মাস 12 দিন ধরে তাদের করা সব মেসেজগুলো চেক করছিল। সে তখন রেগে গিয়ে আরো বলতে থাকে যে আজ শর্মির জন্যই আদিত্য এত ভালো পজিশনে এসেছে, তার এত নাম, এত টাকা, এত প্রভাব প্রতিপত্তি সবকিছু হয়েছে শর্মির জন্য।
যদি শর্মি না থাকতো তাহলে তার কপালে নুন ভাতও জুটত না। আর সেই আদিত্যই কিনা তাকে চিট করছে। শর্মি যদি এখন তার বিরুদ্ধে ডিভোর্স কেস ফাইল করে তাহলে আদিত্যর কি হবে তা কি সে বুঝতে পারছে? তাকে তো রাস্তায় গিয়ে থাকতে হবে। তাই সে তাকে শেষবারের মতো একটা সুযোগ দিবে। সে যেন যত দ্রুত পারে তত দ্রুত নিশাকে তার জীবন থেকে আর দরকার হলে এই দুনিয়া থেকেই সরিয়ে দিক। আর সে যদি এটা না করে তাহলে তার অবস্থা কি হবে তা সে কল্পনাও করতে পারছে না। এগুলো শুনে তো তখন আদিত্য অনেক বেশি ঘাবড়ে যায়। আর এরপর সে সেখান থেকে নিশার বাসায় যায়। নিশা তো তাকে দেখেই জড়িয়ে ধরে, কিন্তু আদিত্য তখন তাকে সরিয়ে দিয়ে বলে যে তার সাথে তার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে। এরপরই দেখানো হয় যে আদিত্য কিছুক্ষণ পর তার বাড়িতে ফিরে আসে। সেখানে এসেই সে নিশার সাথে তার সম্পর্কের জন্য শর্মির কাছে ক্ষমা চায় এবং তাকে বলে যে আজ সে নিশার সাথে থাকা তার সব সম্পর্ক শেষ করে দিয়ে এসেছে। এটা বলেই সে শর্মির কাছে অনুরোধ করে যে সে যেন পূর্বের সব কথা ভুলে যায় এবং তারা যেন এখন থেকে সবকিছু নতুনভাবে এবং ফ্রেশভাবে শুরু করে। এটা বলার পরই সে একটি ডায়মন্ডের রিং শর্মির জন্য নিয়ে আসে। সেটা শর্মিকে দিলে শর্মিও তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরই আদিত্য তার হাতে আংটিটি পরিয়ে দেয়। আদিত্য তাকে বলতে থাকে যে তার পরশু এখানে একটা সেমিনার আছে, সেখানে সে শর্মির সাথেই যাবে আর তারা একসাথে অনেক বেশি এনজয় করবে। সেমিনার থেকে আসার পরে 11টার ফ্লাইটে করে তারা মুম্বাই যাবে। সেখানেও তার আরও একটি সেমিনার আছে, সেখানেও অ্যাটেন্ড করবে। এরপর সেখান থেকেই তারা ভ্যাকেশনের জন্য গোয়াতে যাবে। শর্মি তো তখন তার কানে শোনা কথা বিশ্বাসই করতে পারে না। অবশেষে যে আদিত্য সবকিছু ছেড়ে তার কাছে চলে এসেছে এটাই তার জন্য অনেক কিছু ছিল। সে তখন আদিত্যকে জড়িয়ে ধরে বলে যে আদিত্য আর তার মাঝে যেন কখনো কেউ না আসতে পারে। আদিত্যও তখন তাকে বলে যে সে তার উপর পূর্ণ বিশ্বাস রাখতে পারে, সে কখনো কাউকে তাদের মাঝে আসতে দিবে না, কিন্তু শুধু একজন আসতে পারে আর তা হলো তাদের বাচ্চা। আসলে বিয়ের এত বছর হয়ে গেল তারপরেও শর্মির বাচ্চা হচ্ছিল না। এর জন্য এটা নিয়েও শর্মি অনেক বেশি ডিপ্রেস থাকতো। যাক, তারা এভাবেই রোমান্টিক কথা বলছিল। তখনই বাইরে থেকে তাদের বাসায় কাজের মেয়েটি তাদের কথা লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে। এরপরই সে কফি নিয়ে ভেতরে ঢুকে। শর্মিকে কফি দেওয়ার সময় সে তার হাতে নতুন ডায়মন্ডের রিংটিও দেখতে পায়। শর্মি তখন তাকে বলে সে যেন কাল সকালে ঠিক টাইমে চলে আসে, কারণ এরপর তারা কিছুদিনের জন্য বাসায় থাকবে না। তো মেয়েটিও জানায় ঠিক আছে, সে ঠিক টাইমেই চলে আসবে। এই বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর আমাদেরকে পরবর্তী দিন সকালের দৃশ্য দেখানো হয়। সকাল 11:30-এর দিকে কাজের মেয়ে রুমা কাজ শেষ করে সেখান থেকে চলে যায়। শর্মি তখন বাইরে যাওয়ার জন্য ব্যাগ প্যাক করছিল। তখনই তার কাছে আদিত্য আসে এবং তাকে বলে যে সে তার গাড়িটা নিয়ে বের হচ্ছে, কারণ সে নিজের গাড়িটা সার্ভিসিং করার জন্য দিয়েছে। শর্মি তখন বলে ঠিক আছে, সে তার গাড়ি নিয়ে যেতেই পারে। তো এরপরে আদিত্য তাকে হাক করে বাইরে বেরিয়ে আসে। যাওয়ার সময় আদিত্য তাদের বাসার সিকিউরিটি গার্ডকে বলে যে তার একটা পার্সেল আসবে, সে যেন পার্সেলটা রিসিভ করে রেখে দেয়। এরপরই আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়। রাতে শর্মি একটা ব্ল্যাক কালারের সুন্দর ড্রেস পরে রেডি হচ্ছিল সেই সেমিনারে যাওয়ার জন্য। আদিত্য তখন তার কাছে আসে এবং তাকে বলে যে তাকে দেখতে তো অনেক বেশি সুন্দর লাগছে। এটা বলেই সে তার সাথে একটা সেলফি নেয়। সেলফিটা নেওয়ার পরেই আদিত্য বলে যে এখন সে এই ছবিটাকে এডিট করে তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে। যাক, তো এরপরই দেখা যায় আদিত্য বাসার বাইরে বের হয় আর তখন সে তার হাতে গ্লাভস পরে নেয়। আর এরপরই দেখা যায় হুট করে সে শর্মির সামনে গিয়ে তার গলা চেপে ধরে। এরপর যতক্ষণ পর্যন্ত না শর্মির শেষ নিঃশ্বাস বের হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আদিত্য তার গলা খুব জোরে চেপে ধরে। আর বেচারা শর্মি সেখানেই মারা যায়। তাকে মেরে ফেলার পর তো এই আদিত্য অনেক বেশি খুশি হয়ে যায়। বুঝুন কতটা নিষ্ঠুর এই মানুষ। তো এরপরই সে বাসার মধ্যে ঢোকে আর সেখানে থাকা দামি দামি জিনিসগুলো ভেঙে ফেলতে থাকে। তারপর সেই শর্মির আলমারি খুলে ভেতর থেকে জামা কাপড় বের করে বাইরে ফেলতে থাকে। এরপরই সেখান থেকে 2টা গয়না ভর্তি বাক্স বের করে সেগুলো তার কাছেই রেখে দেয়। এরপর দেখানো হয় যে শর্মির যে গাড়ি আদিত্য শর্মিকে বলে বাইরে নিয়ে গিয়েছিল সেই গাড়িতে করে নিশা তাদের বাড়িতে আসে। সে ওই একই ব্ল্যাক কালারের ড্রেসটা পরেছিল যেমনটা শর্মির গায়ে ছিল। তো বাসার মধ্যে ঢুকেই তো শর্মির লাশ দেখে নিশা প্রথমে ঘাবড়ে যায়। তখন আদিত্য তাকে শান্ত করতে থাকে। এরপরই দেখানো হয় যে সেখানে বাড়ির কলিং বেল হঠাৎ করেই বেজে ওঠে। আদিত্য তখন দ্রুত গিয়ে দরজা খুলে দেখে যে সেখানে তো ধোপা রামচন্দ্র এসেছে। তখন আদিত্য জানায় সে যেন কাল সকালে আসে আর তারা 7 দিনের জন্য ট্রিপে যাবে, তাই কাপড়গুলো যেন 7 দিন পরই ডেলিভারি দেয়। তো এটা শুনে ধোপা সেখান থেকে চলে যায়। আদিত্য আবারও চলে আসে নিশার কাছে এবং তাকে শর্মির মতো দেখতে সেম জামা পরায়, তার জুতোর মতো জুতোও পরায়, তাকে শর্মির মতো হেয়ার উইগও পরিয়ে দেয়। এরপর তারা শর্মির মৃতদেহ সেখানে রেখেই বাসায় তালা লাগিয়ে শর্মির গাড়ি নিয়ে সেমিনারে যায়। কিন্তু তখন তারা সেমিনারে গিয়ে গাড়ি থেকে নেমে দুজনে মিলেই একটা মিথ্যা ঝগড়ার নাটক করতে থাকে। তখন তো অনেক বৃষ্টি হচ্ছিল, তাই নিশার মাথায় ছাতা থাকার কারণে কেউ এটা বুঝতেই পারে না যে সেখানে থাকা মেয়েটি শর্মি নয়।
তো এরপরে নিশা তাদের বাড়ির চাবিটা আদিত্যর কাছ থেকে চেয়ে নিয়ে সেখান থেকে গাড়িটা নিয়ে বাড়িতে চলে আসে। সবাই তখন চোখে যা দেখলো তাই বিশ্বাস করলো। অন্যদিকে দেখানো হয় যে নিশা গাড়ি নিয়ে বাড়িতে এসে আদিত্যর ফ্ল্যাটে যায়। সেখানে গিয়ে সে শর্মির ব্ল্যাক ড্রেসটি খুলে লন্ড্রি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয়। কিন্তু ঠিক তখনই তার কাছে একটা কল আসায় সে ভুল করে শর্মির স্কার্ফটি তার পার্স ব্যাগের মধ্যেই রেখে দেয়। এরপর সেই লন্ড্রি ব্যাগ বাড়ির বাইরে রেখে বোরকা পরে সেখান থেকে বেরিয়ে যায়। তো পরদিন সকালে যখন ধোপা রামচন্দ্র আসে আদিত্যদের বাড়িতে, তখন সে খেয়াল করে যে শর্মিদের বাসার দরজাটি খোলা। এটা দেখেই তো সে ম্যাডাম ম্যাডাম বলে ডাকতে থাকে আর বাড়ির ভেতরে ঢুকে পড়ে। তখনই সে সেখানে শর্মির লাশ পড়ে থাকতে দেখতে পায়। এটা দেখেই তো সে ভয়ে দৌড়ে সেখান থেকে পালায়। এরপরই সে তাড়াতাড়ি করে পুলিশকে এই ব্যাপারে জানায়। পুলিশকে ইনফর্ম করার পর সেখানে ইনভেস্টিগেশন করার জন্য উপস্থিত হয় লালবাজারের ইন্সপেক্টর নলিনীকান্ত। আচ্ছা, তো এখানে একটা কথা বলে রাখি, এরপর থেকে আমরা নলিনীকান্তকে সুমিত বলেই ডাকবো, বলার সুবিধার্থে আর কি। তো সে সেখানে তার সাথে করে তার অ্যাসিস্ট্যান্ট মোস্তাককেও নিয়ে এসেছিল। ততক্ষণে সেখানে ফরেন্সিক টিমও চলে এসেছে আর শর্মির লাশ যেখানে পড়েছিল সেই জায়গাটাও চিহ্নিত করা হয়েছে। সেই সময় আমরা পুলিশের কাছ থেকে জানতে পারি যে শর্মি এখনো মারা যায়নি, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, কিন্তু সে এখন কোমায় আছে। তখন মোস্তাক তো বারবার শর্মির হাজবেন্ড আদিত্য সেনের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতে থাকে। তখন দেখানো হয় সুমিত পুলিশের সাথে কথা বলে। পুলিশ তাকে বলে যে তারা এখানে এসে বাড়িটি যেই পজিশনে পেয়েছে তা দেখে তাদের এটাই মনে হচ্ছে যে এখানে ডাকাতি করা হয়েছে, কারণ এই বাসার চারিদিকে জিনিসপত্র ছড়ানো ছিটানো ছিল। তাছাড়া আলমারির তালাও ভাঙা, কিন্তু এখান থেকে কি কি চুরি করা হয়েছে তা মিস্টার আদিত্য সেন এসেই তাদেরকে বলতে পারবে, কিন্তু তার সাথে তো এখন পর্যন্ত কন্ট্যাক্ট করা যায়নি। এরপরই দেখানো হয় ইন্সপেক্টর সুমিত তার অ্যাসিস্ট্যান্ট মোস্তাককে বলে যে সে যেন এই অ্যাপার্টমেন্টে যারা যারা কাজ করত আর যাদের এখানে রোজ আসা যাওয়া আছে সে যেন তাদেরকে একত্রিত করে, কে কি দেখেছে সেগুলো তাদের জানা দরকার। তো এরপর ইন্সপেক্টর সুমিত সেখানে আসা ফরেন্সিক টিমের একজনের সাথে কথা বলে। তার সাথে কথা বলে সে জানতে পারে যে শর্মিকে মার্ডার করার চেষ্টা করেছে যে সে ক্রিমিনাল শর্মির চেনা পরিচিত কোনো লোক, বাইরের কেউ না। কারণ বাইরের কেউ যদি কাউকে গলা চেপে খুন করতে চায় তাহলে তারা সাধারণত পেছন থেকে এসে গলা চেপে ধরে, কিন্তু শর্মির ক্ষেত্রে তার গলাটা সামনের দিক থেকে এসে চেপে ধরা হয়েছে। নিশ্চয়ই শর্মির পরিচিত কেউ এটা করেছে এবং তাকে শর্মি তার কাছেও আসতে দিয়েছে। তো ফরেন্সিক টিমের সেই লোকটি সুমিতকে এমন ইনফরমেশন দেওয়ার জন্য সুমিত তাকে ধন্যবাদ জানায়। এরপর সে সেই বাসাটি আরো একবার ভালো করে ঘুরে ঘুরে দেখতে থাকে। তখনই সে দেখে যে বাড়ির যেখানে চাবি রাখা হয় সেখানে কোনো চাবি নেই, সব চাবিগুলো রয়েছে শর্মির পার্স ব্যাগে। তো এরপরই দেখানো হয় যে মোস্তাক অনেকক্ষণ চেষ্টা করার পরে অবশেষে ডক্টর আদিত্যকে কলে পায়। সুমিত তখন আদিত্যর সাথে কথা বলে এবং তাকে বলে যে তার বাড়িতে একটি ডাকাতি হয়েছে। আদিত্য তখন এটা শুনে তাকে বলে যে ও আচ্ছা, আর কি হয়েছে? এই কথা শুনে সুমিত খুবই অবাক হয় আর তাকে বলে যে আর কি হবে, আরো কিছু হওয়ার কি কথা ছিল নাকি? আদিত্য তো তখন এটা আশা করছিল যে সুমিত হয়তো তাকে শর্মির মারা যাওয়ার বিষয়টাও জানাবে, কিন্তু তখন সুমিত তাকে এই ব্যাপারে কিচ্ছু বলে না। তাই সে খানিকটা ভ্যাবা চাকা খেয়ে যায়। এরপরই সে সুমিতকে বলে যে তার ওয়াইফ শর্মি ঠিক আছে তো, এইটা তার জানার ছিল। সুমিত তখন তাকে বলে যে শর্মি একটু আঘাত পেয়েছে আর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাই আদিত্য যেন যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসে আর সে যেন তার ফ্লাইটের নাম এবং কখন কলকাতায় প্রবেশ করেছে সেটাই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেয়। তো শর্মি এখনো বেঁচে আছে এটা জেনে তো আদিত্য অনেক বেশি ঘাবড়ে যায়। তো এরপরই দেখানো হয় যে সেখানে শর্মির বাড়ির কাজের মেয়ে রুমাকে ডাকা হয়। রুমা তখন ইনভেস্টিগেটিং অফিসার সুমিতকে বলে যে সে তো সকাল 11টার মধ্যে কাজ শেষ করে প্রতিদিন বাসায় চলে যায়, কিন্তু কাল বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় সে তার ছাতা নিয়ে যেতে ভুলে গিয়েছিল। এর জন্য সেই বাসায় আবারও ফিরে এসেছিল, কিন্তু তখন সে দেখে যে বাড়ির দরজাটা খোলা। সে তখন ভেতরে গেলে শর্মির আওয়াজ শুনতে পায়। সে ওয়াশরুমে গোসল করছিল। তখন সে আর কিচ্ছু না বলে তার ছাতাটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তখন সুমিত তার কাছে জানতে চায় যে তখন দরজা কেন খোলা ছিল, তা কি সে বলতে পারে? রুমা তাকে বলে যে শর্মির অনেক বেশি ভুলো মন, তাই সে প্রায়ই দরজা দিতে ভুলে যেত। অফিসার তখন তার কাছে আরো জিজ্ঞেস করে যে শর্মি এবং আদিত্যের বৈবাহিক সম্পর্ক কেমন ছিল। রুমা বলে যে ভালোই তো ছিল, এই তো সেদিনের কথা। আদিত্য শর্মির জন্য ডায়মন্ডের একটা রিংও নিয়ে আসে, কিন্তু শর্মি মাঝে মধ্যে যদি রেগে যেত তখন সে আদিত্যর উপর অনেক বেশি চিৎকার চেঁচামেচি করত এবং আদিত্যকে বলতো যে তার যে এত প্রতিপত্তি টাকা পয়সা সবই নাকি শর্মির দেওয়া। তাছাড়া মাঝে মাঝে অনেক অকথ্য ভাষায় গালাগালিও করতো সে। তো তার সাথে কথা বলা শেষে সুমিত শর্মিদের বাসার সিকিউরিটি গার্ডের সাথে কথা বলার জন্য তাকে তার কাছে ডাকে এবং তার কাছে ঘটনার দিন কি কি হয়েছিল তা জানতে চায় এবং সকাল 11টার পরে শর্মি আদিত্যর সাথে করে কোথায় গিয়েছিল তাও জিজ্ঞেস করে। সিকিউরিটি গার্ড ছেলেটি তাকে বলে যে তারা কোথায় গিয়েছিল তা সে জানে না,
কিন্তু যাওয়ার আগে আদিত্য তাকে বলে গিয়েছিল যে তার একটি পার্সেল আসবে। তো এরপরই সুমিত তার কাছে জিজ্ঞেস করে যে রাতে সে শর্মিকে ফিরতে কি দেখেছিল। সেই সিকিউরিটি গার্ড জানায় যে তখন তো আরেকজন গার্ডের ডিউটি ছিল, সেই এই ব্যাপারে বলতে পারবে। সুমিত তারপর সেই গার্ডকে ডেকে আনে আর তার কাছে জানতে চায় যে সে শর্মিকে রাতে ফেরার সময় দেখেছিল কিনা। ছেলেটি তাকে জানায় যে হ্যাঁ, সে তাকে দেখেছিল, কিন্তু সে অনেক বেশি তাড়ায় থাকলেও কখনো একবারের বেশি 2 বার হর্ন দেয় না, কিন্তু সেদিন সে 2 বার হর্ন দিয়েছিল। তো এরপরই দেখানো হয় পরদিন সকালে আদিত্য কলকাতায় তার বাসায় ফেরে। সেখানে এসে সে অফিসার সুমিতের সাথে দেখা করে আর তাকে বলে যে কি করে এগুলো হলো। এখন তো তার মনে হচ্ছে যে সেমিনারে অ্যাটেন্ড করার জন্য কলকাতার বাইরে না গেলেই ভালো হতো, তাহলে এখন তার ওয়াইফ শর্মিকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হতো না। সে তখন এই বিষয়টা নিয়ে গিল্টি ফিল করার নাটক করতে থাকে। সুমিত তখন তাকে বলে যে সে যেন বাসার মধ্যে গিয়ে সবকিছু চেক করে দেখে আর কি কি হারিয়ে গেছে তা দেখতে থাকে। তার দেখা শেষ হলে তারা এখান থেকে হাসপাতালে যাবে শর্মিকে দেখতে। তো আদিত্য তখন সবকিছু চেক করে, তারপর আলমারি দেখে বলে যে এখানে তো 2টা গয়নার বাক্স ছিল, সেগুলো তো নেই। তখন সুমিত তাকে বলে যে এখানে এসে ডাকাতগুলো গয়নার সাথে গয়নার বাক্সগুলো কেন নিয়ে গেল। আদিত্য তখন বলে যে সেই বাক্সগুলো দামি চন্দন কাঠের দ্বারা বানানো হয়েছিল, তাই হয়তো তারা বাক্সগুলো নিয়ে গেছে। তখন সুমিত তাকে জিজ্ঞেস করে যে ওই বাক্সগুলো সহ গয়নার ওজন কত হতে পারে, সেটা কি সে বলতে পারবে। আদিত্য জানায় যে হ্যাঁ, সব মিলিয়ে 5-6 কেজির মতো ওজন তো হবেই। সুমিত তখন আদিত্যকে বলে যে আচ্ছা, তাহলে তার দেওয়া শর্মিকে সেই ডায়মন্ডের রিংটাও নিশ্চয়ই সেই বাক্সের মধ্যেই ছিল। আদিত্য তখন বলে যে এটা তো সে বলতে পারবে না, এই ব্যাপারে সে জানে না। তো এরপর এখান থেকে তারা হাসপাতালে যায়। সেখানে গেলে শর্মির ডাক্তার তাদেরকে বলে যে এখনো পর্যন্ত শর্মি কোনো প্রকার রেসপন্স করেনি, তাছাড়া একটা সার্টেন টাইম পর্যন্ত তার মাথায় কোনো প্রকার অক্সিজেনও পৌঁছায়নি, তাই তার মাথার একটা পাশ পুরোপুরি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তারা তাকে সুস্থ করার চেষ্টা করছে। সুমিত তখন ডাক্তারকে একটু সাইডে নিয়ে যায় এবং তাকে বলে যে যদি শর্মির জ্ঞান ফিরে বা তার অবস্থার কোনো প্রকার পরিবর্তন হয় তাহলে ডাক্তার যেন সবার আগে তাকে কল করে জানায়। অন্যদিকে দেখানো হয় যে নিউজে শর্মির মৃত না হওয়ার ব্যাপারটা ছড়িয়ে পড়ে, আর এই খবর যখন নিশা দেখে তখন তো তার হাত পা কাঁপতে শুরু করে আর তার আবারও প্যানিক অ্যাটাক হতে থাকে। তাই সে তখন তাড়াতাড়ি করে আদিত্যকে কল করে। আদিত্য তাদের কথা বলার জন্য 2টা বাটন ফোন কিনেছিল, শুধুমাত্র যাতে করে তারা দুজন কথা বলতে পারে, কিন্তু আদিত্য তখন নিশার কলই পিক করছিল না। তো এরপর আমরা আবারও অফিসার সুমিতকে দেখতে পাই। সে শর্মিদের বিল্ডিং এর সিসিটিভি ফুটেজ চেক করছিল, যেখানে দেখা যায় যে সেন দম্পতি সকাল 11টার সময় প্রথমবার বাড়ি থেকে বের হয়। এরপর 1:30টার দিকে একটি ক্যাবে করে আদিত্য ফিরে আসে, কিন্তু একা। এরপর রাত 7:30টায় শর্মি তার গাড়িতে করে বাড়ি ফেরে। তারা আবার দুজনে মিলে 8:30টার সময় সেখান থেকে বেরিয়ে যায় আর ফাইনালি গাড়িটি আবারও 10টার দিকে বাড়িতে ঢোকে। অফিসার সুমিত তখন মোস্তাককে বলে যে সেই দিনের নাইট গার্ড এসেছিল কিনা তা যেন সে খোঁজ নিয়ে জানে। মোস্তাক তখন নাইট গার্ডকে কল করলে সে জানায় যে সে এসেছিল, তার নাম হলো সানি। তো এরপর তারা দুজন বাইকে করে সানির সাথে দেখা করতে যায়। তার সাথে দেখা করে অফিসার সুমিত তার কাছে জিজ্ঞেস করে যে সেদিন যখন আদিত্য শর্মির গাড়ি নিয়ে বের হয়েছিল অর্থাৎ সকাল 11টার দিকে, তখন কি আদিত্যর সাথে শর্মিও ছিল। সানি তখন তাকে বলে যে হয়তো শর্মি তার সাথেই ছিল, কারণ আদিত্য তাকে বলেছিল যে তার বাসায় একটি পার্সেল আসার কথা আছে আর বাসায় কেউ নেই, এজন্য সানি যেন পার্সেলটি আসলে নিজেই রিসিভ করে। মোস্তাক তখন তার কাছে জিজ্ঞেস করে যে পার্সেলটা আদৌ এসেছিল কিনা। সানি জানায় যে না, কোনো পার্সেল আসেনি। সুমিত তাকে বলে যে শর্মি তখন আদিত্যর পাশে বসেছিল কিনা তা সে খেয়াল করেনি, এটা তো জানালা থেকেই দেখা যায়। তখন সানি বলে যে 1 বছর আগে শর্মির একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে সে আর কখনো সামনের সিটে বসতো না। তো তার সাথে কথা বলে সুমিত মোস্তাকের সাথে একটা চায়ের দোকানে চা খেতে থাকে। তখন মোস্তাক সুমিতকে বলে যে সে একটা জিনিস মিলাতে পারছে না, যদি আদিত্য আর শর্মি দুজনের কেউই বাসায় না থাকে তাহলে সেদিন 11:30টার দিকে রুমা ছাতা নিতে তাদের বাসায় ফিরে এসেছিল, সেখানে দরজা খোলা কিভাবে দেখেছিল সে, আর কিভাবেই বা শর্মির গোসল করার আওয়াজ শুনতে পেয়েছিল। সুমিত তখন বলে যে তার তো ওখানেই সন্দেহ হচ্ছে, তাই তাদের আরো একবার রুমার সাথে কথা বলতে হবে, তাহলেই হয়তো কিছু জিনিসের খোলাসা হবে। তো মোস্তাক তখন আবারও রুমাকে থানায় ডাকে এবং তার কাছে আবারও জিজ্ঞেস করা হয় যে সে তখন শর্মিকে দেখেছিল কিনা। তখন রুমা বলে যে সে কিচ্ছু দেখেনি, শুধু সে শর্মিকে ওয়াশরুম থেকে গুনগুন আওয়াজ করে গোসল করতে শুনেছে। অফিসার তখন তার কাছে জিজ্ঞেস করে যে ফ্ল্যাটের দরজা কিভাবে এমনি এমনি খোলা থাকতো। রুমা বলে যে হ্যাঁ, মাঝে মাঝে তো খোলাই থাকতো, সে আওয়াজ দিয়ে ভেতরে ঢুকতো। অফিসার সুমিত তখন তাকে বলে যে তাহলে ঘটনার দিন সে আওয়াজ দিয়ে কেন ভেতরে ঢোকেনি। এটা শুনে তো রুমা কিছুটা ঘাবড়ে যায়। তখন সে সুমিতকে বলে যে সে অনেক তাড়াহুড়োর মধ্যে ছিল, তাই তার মনে ছিল না। তখন সুমিত বলতে থাকে যে সে কি এর আগেও কোনোদিন এভাবে আওয়াজ না করে ঘরের মধ্যে ঢুকেছিল। সে যেন দয়া করে সব সত্যিটা বলে আর কোনো কিছু যেন না লুকায়, যদি সে কোনো কিছু লুকায় তাহলেই সে ফাঁসবে।
তখন রুমা বলে যে আসলে শর্মির কাছে প্রায়ই একটা লোক আসতো। সে শর্মির থেকে বয়সে একটু ছোটই হবে। অনেক লোকই শর্মির কাছে আসতো, কিন্তু সেই লোকটা বেশি আসতো। তখন সুমিত তার কাছে জিজ্ঞেস করে যে সেই লোকটা শেষ কবে এসেছিল। রুমা জানায় যে আজ থেকে প্রায় 8-9 মাস আগে। তখন সুমিত জিজ্ঞেস করে যে লোকটা সেখানে এসে কি করত। রুমা বলে যে একদিন সে আওয়াজ না করে দরজা খোলা থাকলে ভেতরে ঢুকে যায়, আর তখন সে তাদের দুজনকে খুব খারাপ অবস্থায় দেখে ফেলে। তাকে দেখেই তো শর্মি বেডরুমের দরজাটা দিয়ে দিয়েছিল, আর তার কিছুক্ষণ পরেই লোকটি সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর এর জন্য রুমা সেদিন শর্মির কাছে অনেক বকাও খেয়েছিল। অফিসার তখন তার সব কথা শুনে বলে যে আচ্ছা ঠিক আছে, সে এখন যেতে পারে। এরপর দেখানো হয় যে নিশা আবারও আদিত্যকে কল করে। তখন আদিত্য তাকে বলে যে পুলিশ এসে সব এভিডেন্স নিয়ে গেছে, কিন্তু সে তো পুলিশের জন্য কোনো প্রমাণই ছেড়ে যায়নি। তখন নিশা বলে যে তার মনে হচ্ছে শর্মির জ্ঞান ফিরে আসবে। তখন আদিত্য তাকে বলে যে সেও একজন ডাক্তার, সে বলছে যে শর্মি আর কোনোদিনও কোনো রেসপন্স করবে না, তাই সে যেন কোনো চিন্তা না করে। সে কথা বলছিল, তখন সেই সময় আদিত্যর বাসায় অফিসার সুমিত আর মোস্তাক আসে। সে আদিত্যর সাথে দেখা করে তাকে বলে যে আসলে এই কেসের হিসাব সে ঠিক করে মিলাতে পারছে না, কারণ শর্মির উপর হামলার মোটিভ সে এখনো বের করতে পারেনি। তখন সে আদিত্যর কাছে জিজ্ঞেস করে যে ঘটনার দিন সকাল 11টার দিকে সে কোথায় বেরিয়েছিল, শর্মি কি তার সাথেই ছিল। আদিত্য বলে যে হ্যাঁ, তারা শপিং করতে বের হয়েছিল। সুমিত জিজ্ঞেস করে যে তাহলে সে নিজের গাড়ি কেন নিয়ে যায়নি। আদিত্য বলে তার গাড়ি সার্ভিসিং এর জন্য দেওয়া। সুমিত এবার তার কাছে জিজ্ঞেস করে যে আচ্ছা, তার বউ শর্মির সাথে কি কারো অ্যাফেয়ার ছিল। আদিত্য তো এই কথা শুনে তার দিকে অবাক হয়ে তাকায়। সুমিত তখন তাকে বলে যে আসলে সে বুঝতে পারছে না যে ডাকাতের জন্য মার্ডার হয়েছে নাকি মার্ডার করার জন্য ডাকাতির প্ল্যানটা করা হয়েছিল। তো এরপরই অফিসার সুমিত আদিত্যর কাছে জানতে চায় যে সেদিন রাতে তার সেমিনারটা কোথায় হয়েছিল। আদিত্য তখন তাকে সেই লোকেশনটা বলে, আর এটাও বলে যে সেখানে তার সাথে শর্মির কথা কাটাকাটি হয়েছিল, তাই শর্মি একাই সেখান থেকে ফিরে এসেছিল। তো তাকে এত ধরনের এবং এতগুলো প্রশ্ন করার জন্য আদিত্য সুমিতকে বলে যে সে কি তাকে কোনোভাবে সন্দেহ করছে। অফিসার সুমিত তখন তাকে বলে যে সবাইকে সন্দেহ করাই তো তাদের কাজ। তো এরপর তারা সেখান থেকে বেরিয়ে চলে যাচ্ছিল। তখনই পথে মোস্তাক সুমিতকে বলে যে সেমিনারে শর্মি যেই ড্রেসটা পরেছিল সেটা তো পাওয়া যাচ্ছে না। অফিসার সুমিত তখন জানায় যে সেই ড্রেসটা তো ধোপার বাড়িতে, কারণ সেই দিন ধোপা তো বাড়িতে ধোয়ার জন্য কাপড় চোপড় নিয়ে যেতেই এসেছিল। তো এরপরে সুমিত আর মোস্তাক মিলে আদিত্যর সেমিনার যেখানে হয়েছিল সেখানে চলে যায়, আর সেই হোটেলের ম্যানেজারের সাথে দেখা করে এবং তার কাছে জিজ্ঞেস করে যে ঘটনার দিন রাতের বেলায় এখানে রিসেপশনের ফ্রন্ট ডেস্কে কে ছিল, তাকে যেন সে ডেকে পাঠায়। আর তাছাড়া সেদিন বাকি যে ডাক্তাররা সেমিনারে এসেছিল তাদের নাম এবং ফোন নম্বরগুলো পাওয়া যাবে কিনা তাও জানতে চায়। তো তখন সেখানে রিসেপশনিস্ট আসলে সুমিত তাকে আদিত্য আর শর্মির একটা ছবি দেখায়, আর তাকে জিজ্ঞেস করে সে এদেরকে এখানে আসতে দেখেছিল কিনা। রিসেপশনিস্ট জানায় যে হ্যাঁ দেখেছিল। এরপর তারা হোটেল থেকেই সেদিনের সিসিটিভি ফুটেজ দেখতে থাকে, কিন্তু বৃষ্টি আর ছাতার জন্য তারা কিছুই ভালোভাবে বুঝতে পারে না। তো সেখান থেকে বেরিয়ে এসে মোস্তাক সুমিতের কাছে জানতে চায় যে তার কি এটা মনে হচ্ছে যে সেদিন আদিত্যর সাথে শর্মি ছিল না, অন্য কেউ ছিল। সুমিত বলে যে হ্যাঁ, এটা হতেও পারে। তারা এসব নিয়ে কথা বলছিল, তখনই তাদের কাছে শর্মির ডাক্তারের কল আসে এবং সে তাদেরকে জানায় যে শর্মির জ্ঞান ফিরে এসেছে। এটা শুনেই তো সুমিত তাড়াতাড়ি করে হাসপাতালে যায়। আদিত্যও তখন এই খবর শুনে হাসপাতালে পৌঁছে যায়। সুমিত তো সেখানে গিয়েই শর্মির কাছে জিজ্ঞেস করে যে তাকে সেদিন কে মেরে ফেলার চেষ্টা করেছিল, সে কি এখন এখানে উপস্থিত আছে। শর্মি তখন হালকা করে চোখ খুলে তাকায়। সবকিছু তখন তার কাছে অনেক ঝাপসা লাগছিল। শুধুমাত্র আদিত্যর দিকে তাকালেই তার চোখগুলো বড় বড় হয়ে যায়, আর কয়েক সেকেন্ড পরেই তার চোখগুলো স্থির হয়ে পড়ে। ডাক্তার তখন তাকে দেখেই বলে যে সে মারা গেছে। এবার তো শর্মির বডি পোস্টমর্টেম করার জন্য পাঠানো হয়। আদিত্য তো তখন আবারও খুব ভেঙে পড়ার নাটক করতে থাকে। এটা দেখেই সুমিত তার কাছে যায় এবং তাকে গিয়ে বলে যে সে বেঁচে গিয়েছে। আদিত্য এটা শুনে তাকে জিজ্ঞেস করে যে সে কি বুঝাতে চাচ্ছে। অফিসার বলে যে না, মানে শর্মি বেঁচে গেছে, বেঁচে থাকলে তো তাকে অনেক যন্ত্রণাও ভোগ করতে হতো, তাই মারা গিয়ে সে বেঁচে গেছে। তো তারা এসব কথা বলছিল, তখন হাসপাতালে চলা টিভিতে এয়ারপোর্টের লাগেজ দেখতে পেয়ে সুমিত কিছু একটা ভাবতে থাকে, আর তখন সে মোস্তাককে সেই এয়ারপোর্টে যেতে বলে। আর এরপর সে কি করবে তা সুমিত তাকে কল করে জানিয়ে দিবে। পরবর্তীতে আমাদেরকে পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। আবারও সুমিত আদিত্যর বাসায় যায় এবং তাকে গিয়ে বলে যে সে যখন মুম্বাই গেল তখন তার কাছে একটি লাগেজ ছিল, তার ওজন ছিল 17 কেজি 400 গ্রামের মতো, কিন্তু যখন সে সেখান থেকে ফিরে আসছিল তখন তার লাগেজের ওজন 4 থেকে 5 কেজি কমে গিয়েছিল। কেন? আদিত্য তাকে বলে যে যাওয়ার সময়
তার সাথে 5টা মেডিকেল জার্নাল ছিল। সুমিত তখন তাকে বলে যে সে কি বইগুলো রুমে বসে পড়ছিল? তাহলে তো বইগুলো হয়তো তার হোটেল রুমেই আছে। আদিত্য বলে যে সে রুমের মধ্যে বসে পড়েনি, সে পুল সাইডে বসে পড়েছিল। তার ফোন আসলে সে সেখানেই বইগুলো ফেলে এসেছে। তো এরপর সুমিত সেখান থেকে বেরিয়ে আসলে একটু সামনে গিয়ে দেখতে পায় যে একটা গাড়িতে করে নিশা কারোর জন্য অপেক্ষা করছে আর আদিত্যকে ফোন করছে। আদিত্যও তো ফোন পেয়ে তখনই নিশার দিকে যাচ্ছিল, কিন্তু সেখানে অফিসার সুমিতকে দেখতে পেয়েই নিশার গাড়ি এড়িয়ে সে অন্যদিকে চলে যায়। এরপর দেখানো হয় সুমিতের কাছে মোস্তাক আসে আর খবর দেয় যে ঘটনার দিনের সিসিটিভি ফুটেজে সে দেখেছে যে শর্মী যখন বের হয়েছিল তখন তার মাথায় একটি স্কার্ফ ছিল, কিন্তু রামচন্দ্র যেই জামা কাপড়গুলো তাকে দেখালো তার মধ্যে থেকে সেই স্কার্ফটা মিসিং। এটা শুনে সুমিত বলে যে তাদেরকে একবার আদিত্যর অফিসে যেতে হবে। তো যেই কথা সেই কাজ, সুমিত আর মোস্তাক সোজা চলে যায় আদিত্যর চেম্বারে। সেখানে গিয়ে সে আদিত্যকে বলে যে শর্মী যে কোনোদিনও মা হতে পারবে না, তার যে একটা ইউটেরাস কাটা ছিল সে ব্যাপারে তারা পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানতে পেরেছে। তো এটা কবে হয়েছিল? আদিত্য জানায় যে এটা 5 বছর আগে হয়েছিল। সুমিত তখন বলে যার শর্মীর গাড়ির অ্যাক্সিডেন্ট কত বছর আগে হয়েছিল? আদিত্য জানায় সেই অ্যাক্সিডেন্ট তো 1 বছর আগে হয়েছিল। আদিত্য তখন সুমিতকে আবারও বলে যে সে আবার কি মিন করতে চাচ্ছে। সুমিত মূলত এটা বোঝাতে চাচ্ছিল যে শর্মীর বাচ্চা না হওয়ার কারণে হয়তো আদিত্য তাকে 1 বছর আগে মেরে ফেলার চেষ্টা করেছে, কিন্তু সে যে এভাবে সন্দেহ করছে তা সে আদিত্যকে বুঝতে দেয় না। সে আদিত্যকে বলে যে সে আসলে বোঝাতে চাচ্ছে যে এরকম বাচ্চা না হওয়ার সমস্যার কারণে অনেক সময় বিবাহ বহির্ভূত সম্পর্কের সম্ভাবনা বেশি থাকে। তাই শর্মীর হয়তো বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক ছিল আর লোকটি হয়তো তার থেকে অনেক বেশি ছোট। আদিত্য এসব শুনে বলে তাকে এসব ভুলভাল কথা কে বলেছে? অফিসার তখন বলে যে এটা তো বলা যাবে না, এটা হলো তাদের সিক্রেট। তো এরপরই অফিসার সুমিত আদিত্যর ওই চেম্বার থেকে বের হয়ে আসে। তখন সে লবিতে নিশাকে বসে থাকতে দেখে। সুমিত তখন তার কাছে যায় আর তাকে তার পুলিশের পরিচয় দিতেই নিশা কিছুটা ঘাবড়ে ওঠে। তাই দ্রুত তাকে এড়িয়ে সেখান থেকে আদিত্যর কাছে যায়। আদিত্য তো তখন নিশাকে তার চেম্বারে দেখে তার উপর অনেক বেশি রেগে যায়, কেননা তার চেম্বারে সে কখনোই নিশাকে আসতে দিত না। তো এরপর সেখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় আর আমাদেরকে আবারও সুমিতকে দেখানো হয়। সে সেখান থেকে চলে যাওয়ার সময় গাড়ি থেকে মোস্তাককে নেমে যেতে বলে এবং তাকে আবারও সেই সেমিনারের হোটেলে যেতে বলে। আর সেখানে গিয়ে সিসিটিভি চেক করে সেই দিনের শর্মীর গাড়ি ঠিক কোথায় পার্ক করা ছিল তা দেখতে বলে। আর সেখান থেকে নিজে চলে যায় এভিডেন্স রুমে। তো এভিডেন্স রুম থেকে সে শর্মীর জুতোগুলো বের করে। এরপরই মোস্তাককে কল করে আর বলে যে শর্মীর গাড়ি যেখানে পার্ক করা ছিল সেখানে কি কাদা রয়েছে? মোস্তাক জানায় যে হ্যাঁ, সেখানে বেশ ভালো কাদা রয়েছে। সুমিত দেখে যে শর্মীর এই জুতাতে কোনো প্রকার কোনো কাদা নেই। আবারও আমাদেরকে আদিত্যকে দেখানো হয়। সে যায় তার উকিল বন্ধু শেখারের কাছে। শেখার তাকে শর্মীর মার্ডার করাতে আদিত্যকে সাহায্য করেছিল। আদিত্য তখন শেখারকে বলে যে এই ইন্সপেক্টর সুমিতকে তারা যতটা বোকা ভেবেছিল সে কিন্তু ততটা বোকা নয়। শেখার তাকে বলে যে সে যেন এই কয়দিন খুব সাবধানে থাকে। সুমিত একসময় একজন আন্ডার কভার এজেন্ট ছিল। একটি বড় মিলিটারি গ্রুপকে সে একা হ্যান্ডেল করত। খুবই চালাক লোক সে, কোনো অর্ডিনারি ইন্সপেক্টর নয়, তাই তার থেকে একটু সাবধানে থাকতে হবে। শেখার তখন আরো বলে যে নিশা যেন সুমিতের সামনে না পড়ে। অন্যদিকে অফিসার সুমিত এবং মোস্তাক একটা হোটেলে খেতে যায়। সুমিত তখন মোস্তাককে বলে যে তারা তো সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ থাকে, তাই সে যেন একটু খুঁজে দেখে যে শর্মীর কোনো প্রোফাইল দেখতে পায় কিনা। মোস্তাক তখন শর্মীর ইনস্টাগ্রাম প্রোফাইল বের করে দেখে যে 1 বছর আগে একটি নীল রঙের গাড়ির সামনে দাঁড়িয়ে শর্মী একটি পোস্ট করেছিল। সুমিত তখন মোস্তাককে এই গাড়ির শোরুমে যেতে বলে। মোস্তাকও সেই শোরুমে গিয়ে সেখানের ম্যানেজারের সাথে দেখা করে এবং তার কাছে জিজ্ঞেস করে যে শর্মীর গাড়ির ইন্স্যুরেন্স কে করেছিল। অন্যদিকে দেখানো হয় সুমিত নিশার মেকআপ রুমে চলে যায়। সেখানে গিয়ে সে নিশাকে সরাসরি জিজ্ঞেস করে যে কে শর্মীকে খুন করেছে তা নিশাও জানে আর সুমিতও জানে, কিন্তু এটা সে নিশার মুখ থেকেই শুনতে চাচ্ছে। নিশা তো তখন খুব ঘাবড়ে যায় আর বলে যে সে কি সব উল্টোপাল্টা কথা বলছে। সুমিত তখন তাকে বলে যে তারা তো খুনিকে ধরবেই, সেটা যে করেই হোক, কিন্তু নিশা যদি আগে থেকে স্বীকার করে নেয় তাহলে তার শাস্তিটা খানিকটা হলেও কমে যাবে। আর তা যদি সে না করে আর তখন যদি তাকে ধরা হয় তাহলে নিশা কিন্তু অনেক লম্বা কেস খাবে। নিশা তখন এসব শুনে বলে যে সে কি তাকে ভয় দেখাচ্ছে, জোর করে তার পেট থেকে কথা বের করতে যাচ্ছে। সুমিত বলে যে তাহলে সে এটা স্বীকার করছে যে তার পেট থেকে বের করার মতো অনেক কথাই আছে। সে আরো বলে যে পুলিশের ট্রেনিংয়ে সবসময় তাদেরকে সাইকোলজি, বডি ল্যাঙ্গুয়েজ এসব শেখানো হয়। তার সেই ট্রেনিং তাকে বলে দিচ্ছে যে তার সাথে ডাক্তার আদিত্য সেনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অন্যদিকে দেখানো হয় যে মোস্তাক শর্মীর গাড়ির শোরুমে গিয়ে জানতে পারে যে শর্মীর গাড়িটা যে ইন্স্যুরেন্স করিয়েছিল
তার নাম হলো দেবজিৎ পাল। আর এর মধ্যে আরেকটা ইন্টারেস্টিং পার্ট হলো এই দেবজিতের সাথে শর্মির 2 মাস আগে পর্যন্ত রেগুলার কথা হতো, এবং যেদিন শর্মিকে মারার চেষ্টা করা হয় তার ঠিক 7 দিন আগে শর্মির সাথে দেবজিতের কথাও হয়েছিল। অফিসার সুমিত তখন মোস্তাককে বলে যে নিশা যে স্টুডিওতে আছে সে যেন সেখানে গিয়ে নিশার উপর নজর রাখে, কেননা নিশা তার আজকের যাওয়াতে বেশ ভয় পেয়ে গিয়েছে। তাই নিশা এই ব্যাপারে কথা বলার জন্য আদিত্যর সাথে অবশ্যই দেখা করবে। তো এরপরই দেখানো হয় দেবজিৎ পালকে ইন্টারোগেশনের জন্য ডাকা হয়। সুমিত তার কাছে জিজ্ঞেস করে যে শর্মির গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন সেটার কোনো ক্লেম হয়নি কেন? ইন্স্যুরেন্সটা তো সেই করিয়ে দিয়েছিল, তাহলে ইন্স্যুরেন্সের টাকা কেন নেওয়া হয়নি? দেবজিৎ বলে যে এই বিষয়টা সেও ভেবেছিল, এত দামি একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হলো, তখন যদি ইন্স্যুরেন্স ক্লেম করা হতো তাহলে তো অনেকগুলো টাকা চলে আসতো। এর জন্য সে শর্মিকে কল করে, তবে সে তখন হসপিটালাইজ ছিল, যার জন্য তার হাজবেন্ড ডাক্তার সেন কলটি রিসিভ করে। আদিত্য তাকে বলেছিল যে ইন্স্যুরেন্সের ব্যাপারটা তাদের ফ্যামিলি উকিল হ্যান্ডেল করছে, কিন্তু সেই ঘটনার 3-4 মাস পরও দেবজিৎ দেখে যে এখনো পর্যন্ত ইন্স্যুরেন্সের জন্য কোনো ক্লেম করা হয়নি। তখনই তার একটু সন্দেহ হয়, সে আবারও শর্মিকে কল করে। তখন তাকে শর্মি এই বিষয়ে কথা বলার জন্য দেখাও করতে বলে। সে সময় তারা একটা ক্যাফেতে গিয়েছিল দেখা করতে। শর্মি এত বড়লোক হওয়ার পরেও তার ভালো ব্যবহার তাকে তার প্রতি অ্যাট্রাক্ট করে। এভাবেই তারা একে অপরের কাছাকাছি চলে আসে। এরপর দেবজিৎ খোঁজ নিয়ে জানতে পারে যে ওই গাড়িটার ব্রেকের তার লুজ ছিল। নতুন গাড়িতে কিভাবে ব্রেকের তার লুজ থাকতে পারে, এই ব্যাপারটা তাকে অনেক বেশি ভাবাতে থাকে। সে তখন শর্মিকে এই ব্যাপারে জানায়। শর্মিও তখন তাকে সব ডিটেলস একটা পেন ড্রাইভে করে দিতে বলেছিল। অফিসার সুমিত তো এইসব শুনে তাকে বলে যে তার কি মনে হয় এই কাজ কে করতে পারে। দেবজিৎ বলে যে তার মনে হয় এটা আদিত্যর কাজ, কারণ শর্মি তার হাজবেন্ডকে কখনোই বিশ্বাস করত না, তাই তার উপর নজর রাখা শুরু করেছিল। শর্মি তো একবার আদিত্যর ফোন ঘেঁটে কিছু তথ্যও পেয়েছিল। এরপর তার আর শর্মির এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল, সেখানে এই সব প্রমাণের পেন ড্রাইভটি তার শর্মির কাছে দেওয়ার কথা ছিল। সুমিত এসব শুনে তাকে বলে যে ঠিক আছে, সে পরবর্তীতে মোস্তাককে তার কাছে পাঠিয়ে দিবে। ওই অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটি কোথায় আছে তা যেন সে মোস্তাককে দেখিয়ে দেয়। এরপরই মোস্তাক দেবজিতের সাথে দেখা করে আর সুমিতকে জানায় যে গাড়িটা যেখানে আগে ছিল সেখানে আর নেই, রিসেন্টলি গাড়িটাকে সরানো হয়েছে। সুমিত তখন তাকে বলে যে আদিত্যর যে ফ্যামিলি উকিল এই কার নিয়ে কেস লড়েছিল সে যেন তাকে তার নাম্বারটা দেয়। এরপরই দেখানো হয় যে নিশা আদিত্যর সাথে দেখা করে এবং তাকে বলে যে পুলিশেরা তাকে ফলো করছে। তখন আবারও সুমিতকে দেখানো হয়। সে মোস্তাককে বলে যে এটা সে একদম শিওর যে শেখর যদি আদিত্যকে সাহায্য না করে তাহলে তার একার পক্ষে শর্মিকে খুন করা এবং এই সব কিছু প্ল্যান করা কখনোই সম্ভব না। মোস্তাক তখন বলতে থাকে যে তাদের কাছে যে এভিডেন্স আছে তাতে করে তারা কোনো স্ট্রং কেস দাঁড় করাতে পারবে না, কারণ তাদের কেসের মধ্যে তারা অনেক কিছুই ধারণা করে রেখেছে। সুমিত বলে যে তাদের কাছে একজনই আছে যে কিনা সব সত্যিটা জানাতে পারবে, আর সে হলো নিশা। কিন্তু তার একটাই চিন্তা যে এবার আদিত্য আর শেখর মিলে নিশাকে না মেরে ফেলে, কারণ তাদের প্ল্যানের একমাত্র সাক্ষী হলো নিশা। এরপর অফিসার সুমিত শেখরের সাথে দেখা করতে যায়। তাকে গিয়ে সে বলে যে সে তো আদিত্যর ক্লাসমেট, তাই না? সে আরো বলে যে আচ্ছা, শর্মির তো 1 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সে যখন সেই গাড়িটির কেস হাতে নেয় তখন সে তার পার্সোনাল প্রভাব খাটিয়ে গাড়িটিকে ছাড়িয়ে নিয়েছিল। তো সে গাড়িটা এখন কোথায় আছে? শেখর জানায় যে গাড়িটা কোথায় আছে তা তো তার মালিক জানে, তাই না? সে কি করে জানবে? আর গাড়ির মালিক তো হলো শর্মি, তবে দুর্ভাগ্যবশত সে তো এখন আর বেঁচে নেই। তখন সুমিত একটা নিউজ পেপারের কাটা অংশ বের করে এবং সেটা শেখরকে দেখিয়ে বলে যে এই যে মেয়েটির মুখে অ্যাসিড মারা হয়েছিল সে তো তারই মেয়ে, তাই না? আর ডাক্তার আদিত্যই তো তার মেয়ের প্লাস্টিক সার্জারিটা করেছিল। কিন্তু এখানে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো যে যেই ছেলে দুটো তার মেয়ের মুখে অ্যাসিড মেরেছিল তারা ট্রাকের সামনে পড়ে মারা যায়, আর সেই ট্রাকও আর কখনো খুঁজে পাওয়া যায়নি। তাই সে এটা বুঝতে পারছে না যে আদিত্য একা এত বড় একটা প্ল্যান কিভাবে করলো। যাক, তো এরপরই সুমিত সেখান থেকে চলে যায়। শেখর তখন সাথে সাথে আদিত্যর সাথে দেখা করে। সে আদিত্যকে তার চেম্বারে সুমিত আসার কথাটি জানায় আর বলে যে সে জানতো যে এই কেসে তার মেয়ের কেসটি উঠে আসবে, তাই আগে থেকেই শর্মির গাড়িটিকে উধাও করে দিয়েছে সে। তাই সে আদিত্যকে বলে যে তার চিন্তার কোনো কারণ নেই। অফিসার সুমিত এখনো সবকিছু ধারণা করছে, কোনো সলিড এভিডেন্স তার কাছে নেই, শুধু নিশা যেন কিছু বলে না দেয়, আর নিশাই হলো সুমিতের সফট টার্গেট। আদিত্য তখন বলে যে তাহলে এই ব্যাপারে কি করা যায়।
শেখর বলে যে কোনো কথা যেন না বের হয়, সেই ব্যাপারটাই এনশিওর করতে হবে তাদেরকে। তাছাড়া তাদেরকে এখন ইমিডিয়েট প্ল্যান বি মোতাবেক কাজ করতে হবে, আর সেটা হলো উইটনেসকে এলিমিনেট করা। তো তখন আমরা নিশাকে দেখতে পাই। সে শপিং করে বের হলে সুমিত তার সাথে দেখা করে আর তাকে জানায় তার লাইফ রিস্ক রয়েছে, কারণ সুমিত আগে থেকেই ধারণা করেছিল এরকম কিছু ঘটতে পারে। তখন ভয় পেলেও নিশা তার কথা খুব একটা বিশ্বাস না করে আদিত্যকে জানায় এবং তাকে তার সাথে দেখা করতে বলে। তার সাথে দেখা করে সে তাকে বলে যে সে কি এখন তাকেও রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আদিত্য তখন তাকে বলে যে তাকে এ ব্যাপারে অফিসার সুমিত বলেছে, তাই না? সুমিত তো তার মাইন্ড ওয়াশ করার চেষ্টা করছে, যাতে করে এটা করার মাধ্যমে সে নিশার থেকে সব সত্যিটা বের করতে পারে। নিশা তখন বলে যে সে এত কিছু জানে না, কিন্তু আদিত্য যদি তার ক্ষতি করার চেষ্টা করে তাহলে কিন্তু ভালো হবে না। তো এরপরই দেখানো হয় যে সুমিতের সিনিয়র অফিসারের কাছে কোনো একজন মন্ত্রী মিনিস্টার ফোন দিয়ে বলে যে অফিসার সুমিত যেন ডক্টর আদিত্যকে বিরক্ত করা বন্ধ করে, তাকে আর ইন্টারোগেট করতে না যায়। তো তার অর্ডার শুনে সিনিয়র অফিসার সুমিতকে কল করে এ ব্যাপারে জানিয়ে দেয়। সুমিত তখন মন খারাপ করে আদিত্যর কাছে যায় এবং তাকে বলে যে তাকে অফিসিয়ালি এই কেসের সাসপেক্ট লিস্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো এটা শুনে তখন আদিত্য অনেক কনফিডেন্ট ফিল করে, অর্থাৎ সেই হয়তো তার পাওয়ার ব্যবহার করে এই কারসাজি করেছে। তো এরপরই দেখানো হয় নিশা কয়দিন ধরে খেয়াল করে যে পুলিশ আর তাকে ফলো করছে না, এই জন্য সে নিশ্চিন্ত হয়ে আদিত্যকে কল করে। অন্যদিকে তখন আবারও সুমিতকে দেখানো হয় সে আদিত্য নামে একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট খোলে। এরপর সেখান থেকে সে নিশাকে মেসেজ করে তার সাথে একটা লোকেশনে দেখা করতে বলে। নিশাও তো সেখানে গিয়ে দাঁড়িয়েছিল। তখনই সে দেখে যে একটা লোক তার পাশে এসে দাঁড়িয়েছে এবং তার হাতে একটা ছুরি আছে। এটা দেখেই তো নিশা সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে থাকে, কিন্তু সেই লোকটি তখন তাকে ফলো করতে থাকে। তাকে ফলো করতে করতে তার একটা ফ্লাইওভারে গিয়ে ওঠে। তখনই দেখা যায় আক্রমণকারী নিশাকে ধরে ফেলে, তাকে ফ্লাইওভার থেকে ফেলে দেওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু ঠিক তখনই সেখানে মোস্তাক আসে আর আক্রমণকারীকে মারধর করতে থাকলে এক পর্যায়ে আক্রমণকারী সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। এটা তো সব সুমিতের প্ল্যান ছিল। তো তখনই মোস্তাক নিশাকে বলে যে সে দেখলো তো যে আদিত্য আসলেই তাকে মেরে ফেলার চেষ্টা করছে। তো এই যে সুমিতকে এই কেস থেকে সরিয়ে নেওয়া হয় সেটি আসলে তাদেরই প্ল্যান ছিল। আর এরপর তারা নিশার উপর থেকেও তাদের প্রোটেকশন তুলে নেয়, যাতে করে নিশা এটা শিওর হতে পারে যে তার আসলে লাইফ রিস্ক রয়েছে। আর তাছাড়া তার উপর থেকে যে পুলিশ প্রোটেকশন নিয়ে নেওয়া হয়েছে এটা সে আদিত্যকেও জানায়, যার জন্য এটা জানতে পেরেই আদিত্য সাথে সাথে তাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা করে। এখন তাদের কথা নিশার বিশ্বাস হলো তো? নিশা তখনও থরথর করে কাঁপতে থাকে। তাদের সাথে কথা বলা শেষে সে তার বাসায় যায়। সেখানে গিয়ে সে আদিত্যকে কল করে। সে বলে যে তাকে মারার জন্য সে লোক পাঠিয়েছিল, তাই না? কিন্তু তাকে মেরে ফেলা এতটাও সহজ হবে না, কারণ অফিসার সুমিতকে এখনো এই কেস থেকে বের করে দেওয়া হয়নি। তো তার কথা শুনে আদিত্য ভাবতে থাকে যে নিশাকে মেরে ফেলার জন্য যে লোককে তারা ঠিক করেছিল তার তো কালকে যাওয়ার কথা ছিল, তাহলে আজ তার উপর কে অ্যাটাক করলো? সে তখন শেখারকে ফোন করলে শেখার সবটা শুনে তাকে বলে যে এটা সম্পূর্ণ অফিসার সুমিতের কাজ। এরপরই দেখানো হয় নিশার আদিত্যকে বিশ্বাস করতে পারে না, তাই সে তার ব্যাগ প্যাক করতে থাকে। তখন সে দেখে যে তার পার্স ব্যাগে তো শর্মির স্কার্ফটা রয়ে গেছে। ঠিক তখনই তার বাসার কলিং বেল বেজে ওঠে। মোস্তাক তার বাড়ি সার্চ করার অর্ডার নিয়ে হাজির হয়। সে তখন সার্চ করে সেখানে শর্মির সেই স্কার্ফটা এবং কাদা লাগানো জুতোটা খুঁজে পায়। এরপর অফিসার সুমিতও সেখানে আসে আর নিশার মুখ থেকে সব সত্যিটা বের করার চেষ্টা করতে থাকে, কিন্তু নিশা তাদেরকে কিছু বলতেই রাজি হয় না। অফিসার সুমিত তখন তাকে বলে যে যদি সে তার কাছে এটা প্রুফ করে দেয় যে আদিত্য তাকে ভালোবাসে না, শর্মিকে সরানোর জন্যই সে নিশাকে ব্যবহার করেছে, তাহলে কি সে সবকিছু কনফেস করবে? নিশা তখন রাজি হয়ে যায়। নিশার পর সুমিতের কথা মতো আদিত্যকে ফোন করে সেখানে ডাকে আর তার সামনে এমন অভিনয় করতে থাকে যে তার প্রচন্ড প্যানিক অ্যাটাক হচ্ছে। আদিত্য তখন তাকে বলে যে তাকে ইমিডিয়েটলি ইনসুলিন দিতে হবে। ফ্রিজে নিশার ইনসুলিন রাখা ছিল, সেখান থেকে ইচ্ছে করেই অধিক ডোজ নিয়ে আদিত্য সেটি নিশার গায়ে পুশ করে দেয়। আদিত্য তো সেখানে নিশাকে মেরে ফেলার প্ল্যান নিয়েই এসেছিল, তো তার এত বেশি ইনসুলিন দেয়াতে নিশা চুপ হয়ে যায়। তখন আদিত্য মনে করে যে নিশা হয়তো মারা গেছে। তখন সে সেখানে বসে হাসতে হাসতে বলতে থাকে যে সে কখনোই নিশাকে ভালোবাসেনি, শর্মিকে সরিয়ে দেওয়ার জন্য সে তাকে ব্যবহার করেছে। এটা বলে সে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই বাসার ওয়াশরুম থেকে অফিসার সুমিত এবং মোস্তাক বেরিয়ে আসে আর সে আদিত্যকে বলে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। আদিত্য তো তখন অনেক বেশি ঘাবড়ে যায় এবং বলে যে কেন, সে কি করেছে? সুমিত বলে যে সে তো এইমাত্র ইনসুলিনের ওভারডোজ নিয়ে নিশাকে মেরে ফেলেছে, এজন্যই তাকে আটক করা হবে। আর তাছাড়া নিশা এখনো মারা যায়নি, কারণ সেই ইনসুলিনের বোতলের মধ্যে ইনসুলিনের জায়গায় স্যালাইন রাখা ছিল। এটা বলার পরেই সে নিশাকে উঠতে বলে
আর তাকে বলে যে সে আসলেই অনেক ভালো অ্যাক্টিং করতে পারে। তখন নিশা উঠে এসে আদিত্যকে বলে যে পুলিশ অফিসাররা তাকে অনেকদিন ধরেই বলছিল যে আদিত্য তাকে ধোঁকা দিবে, কিন্তু সে তাদেরকে বিশ্বাস করেনি। সে তো আদিত্যকে বিশ্বাস করেছিল, কিন্তু আদিত্যই তাকে বিট্রে করলো। এবার সে দেখুক নিশা তার কি অবস্থা করে। তো এই সব কথাবার্তা এবং আদিত্যর নিশার সামনে কনফেস করা এই সব কিছু রেকর্ড করে রাখা হয়েছিল, যার জন্য সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে আদিত্যকে গ্রেফতার করা হয়। তার সাথে সাথে তার সহযোগী শেখরকেও গ্রেফতার করা হয়। তাদের উপরে শর্মিকে মারার কেস তো থাকেই, তার সাথে সাথে শেখরের মেয়ের উপর অ্যাসিড মারা যেই দুটো ছেলে হঠাৎ করে মারা গিয়েছিল তাদের কেস নিয়েও ইনভেস্টিগেশন শুরু হয়ে যায়। আর এরই সাথে এই গল্পও এখানেই শেষ হয়। অবশেষে আসল কালপ্রিটকে পুলিশ ঠিকই সবার সামনে নিয়ে আসতে পেরেছে। তো এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডিসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।